অরুণাচল, দ্য ল্যান্ড অফ রাইজিং সান। অরুণাচল শুধু সূর্যোদয়ের জন্যই বিখ্যাত নয়, এখানে আছে অতীব সুন্দর ঝর্ণা, চোখ জুড়ানো সবুজ উপত্যকা, ঢেউ খেলানো নদী ও সেই সঙ্গে ভারতের বৃহত্তম মনেস্ট্রি এবং 1962 সালের ভারত চীন যুদ্ধের স্মৃতিও এখানে দেখা যায়। সব মিলিয়ে অরুণাচল হলো এক দুর্দান্ত ট্যুরিস্ট ডেস্টিনেশন। আমি সম্প্রতি অরুণাচল থেকে 5 রাত ও 6 দিনের একটি ট্যুর করে এলাম। এবার আপনাদেরও নিয়ে যাব। এই ট্যুরে দেখাবো কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি কি সাইট সিনিং করবেন এবং কোন কোন সতর্কতা অবলম্বন করবেন এবং সবশেষে খরচ কেমন হবে। শুরু হচ্ছে অরুণাচল প্রদেশের ভ্রমণ সিরিজ। সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। আশা করি ভিডিওগুলি আপনাদের ভ্রমণ গাইড হিসাবে কাজে লাগবে আগামী দিনে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের এই প্রথম পর্বে থাকছে কলকাতা থেকে ট্রেনে গুয়াহাটি পৌঁছানো, গুয়াহাটি থেকে অরুণাচলের প্রবেশদ্বার ভালুকপং পর্যন্ত যাত্রা এবং যাত্রাপথে সাইট সিনিং করব সেগুলি হলো বিখ্যাত গায়ক জুবিন গর্গের সমাধিক্ষেত্র, এশিয়ার বৃহত্তম শিবলিঙ্গ 126 ফুট উঁচু মহা মৃত্যুঞ্জয় মন্দির, কামেং রিভার ভিউ পয়েন্ট, নামেরি ন্যাশনাল পার্ক অ্যান্ড টাইগার রিজার্ভ সেন্টার, প্রায় 600 অধিক অর্কিড নিয়ে তৈরি ট্রিপি অর্কিড গার্ডেন অ্যান্ড মিউজিয়াম এবং সবশেষে ভালুকপংয়ের একটি দুর্দান্ত হোটেলে রাত্রিযাপন। চলুন তাহলে শুরু করা যাক অরুণাচল যাত্রা। অরুণাচল প্রদেশ ভারতের উত্তর পূর্বে অবস্থিত 7 সহযোগী রাজ্যের একটি। কলকাতা থেকে অরুণাচল যেতে হলে প্রথমে যেতে হবে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার গুয়াহাটি। গুয়াহাটি পৌঁছানোর জন্য ব্যবহার করতে পারেন প্লেন, ট্রেন বা প্রাইভেট গাড়ি অপশান। প্লেনে কলকাতা বিমানবন্দর থেকে গুয়াহাটি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাতে সময় লাগে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা। ভাড়া সাধারণত সময় ও এয়ারলাইন্স অনুযায়ী 3000 থেকে 7000 টাকার মধ্যে হয়ে থাকে। তবে আমার মতো মধ্যবিত্ত ভ্রমণকারীদের জন্য ট্রেন যাত্রা সবচেয়ে সাশ্রয়ী ও আরামদায়ক বলে মনে হয়েছে। কলকাতা থেকে গুয়াহাটি যাওয়ার কিছু জনপ্রিয় ট্রেন হল সাবরুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, সরাইঘাট এক্সপ্রেস ও কলকাতা সাইরাং এক্সপ্রেস। তবে সবচেয়ে জনপ্রিয় ও সুবিধাজনক ট্রেন হল 1, 2, 3, 4, 5 সরাইঘাট এক্সপ্রেস। তবে এই ট্রেনের টিকিট পাওয়া একটু চাপের। গুয়াহাটি পৌঁছে গাড়িতে যেতে হবে অরুণাচলের প্রবেশদ্বার ভালুকপং। দূরত্ব প্রায় 250 কিলোমিটার ও সময় লাগে প্রায় 5 থেকে 6 ঘন্টা। তবে এই ভ্রমণের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হল আইএলপি অর্থাৎ ইনার লাইন পারমিট। অরুণাচল একটি সীমান্তবর্তী সংবেদনশীল এলাকা, তাই এখানে প্রবেশের জন্য আইএলপি বাধ্যতামূলক। এজন্য আপনারা অরুণাচল প্রদেশে যাবার অন্তত 7 দিন আগে থেকেই অনলাইনে আবেদন করুন www.eilp.arunachal.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে। মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে নাম, জন্ম তারিখ, ঠিকানা ইত্যাদি তথ্য দিতে হয়। সাথে আধার কার্ড বা ভোটার কার্ডের স্ক্যান কপি আপলোড করতে হয়। পর্যটকদের জন্য আইএলপি সাধারণত 14 দিন পর্যন্ত বৈধ থাকে। ফি 500 টাকা জনপ্রতি। আমাদের অরুণাচল যাত্রার সূচনা হয়েছিল বর্ধমান স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে 13173 সাবরুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দীর্ঘ 878 কিলোমিটারের ট্রেন সফরের মাধ্যমে। ট্রেনটি শিয়ালদা স্টেশন থেকে সকাল 6:50 রওনা দেওয়ার পর নির্ধারিত সময়ের প্রায় 15 মিনিট দেরিতে বর্ধমান স্টেশনে পৌঁছায় সকাল 8:45। ট্রেনের অবস্থা একদম পরিষ্কার ও পরিচ্ছন্ন। নিয়মিত পরিষ্কার করা হয় দেখলাম। ট্রেন চলতে শুরু করলো। একটার পর একটা স্টেশন পেরিয়ে আমরা এগিয়ে চললাম। ফারাক্কা জংশন ছাড়িয়ে যখন ট্রেন বিশাল ফারাক্কা ব্রিজে উঠল, আমি ততক্ষণে দাঁড়িয়ে গেছি ট্রেনের দরজায়, ক্যামেরা হাতে প্রস্তুত। আর আমাদের নিচ দিয়ে বয়ে চলেছে ভারতের দীর্ঘতম নদী গঙ্গা। সেই মুহূর্তটা সত্যিই অপূর্ব। দূর থেকে দেখতে পেলাম আরও একটা ব্রিজ, যেখানে চলছিল যানবাহনের লাইন। ঠিক বিকেল 5:45 আমরা পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে। নির্ধারিত সময়ের প্রায় 5 মিনিট আগেই পৌঁছালো ট্রেন। আমি প্ল্যাটফর্মে নেমে পড়লাম। উত্তরবঙ্গ আর সিকিম ভ্রমণের অন্যতম প্রবেশদ্বার হলো এই স্টেশন। আমরা রাতের খাবার অর্ডার করেছিলাম আইআরসিটিসি অ্যাপ থেকে। এনজিবি স্টেশনেই নির্দিষ্ট কোচে খাবার পৌঁছে যায়। খাবারের মান খুব একটা ভালো না। 2টি প্লেটের একটিতে ছিল আলুর পরোটা, রায়তা ও আচার
অন্যটিতে ভাত, সবজি, ডাল ও আচার। প্রতিটি প্লেটের দাম নিয়েছিল 130 টাকা। রাতের খাবার শেষ করে আমরা ঘুমিয়ে পড়লাম। ট্রেন এগিয়ে চলেছে গুয়াহাটির পথে। ভোররাত ঠিক 2:45 আমাদের ট্রেন পৌঁছে যায় গুয়াহাটি স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন প্রায় 10 মিনিট মতো দাঁড়িয়ে ছিল। আমরা ওভারব্রিজ পেরিয়ে 1 নম্বর প্ল্যাটফর্মে গেলাম। সেখানে আছে এসি রেস্টরুম। চার্জ ঘন্টায় মাত্র 10 টাকা। আমরা 3 ঘন্টার জন্য রুম বুকিং করলাম, কারণ সকাল 6:30টায় আমাদের গাড়ি আসবে স্টেশন থেকে পিক আপ করতে। গন্তব্য ভালুকপং। এখন আমি গুয়াহাটি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের পুরো বাইরের দিকে চলে এসেছি। 1 নম্বর প্ল্যাটফর্মের উপর দিয়ে জাস্ট একটা এক্সিট গেট রয়েছে আমার এইদিকে পেছনেই। এইখানে এক্সিট গেট দিয়ে বাইরে এলাম। দিয়ে বাইরে জাস্ট আসার পর দেখুন এইখানে টোটো স্ট্যান্ড রয়েছে, আর আমাদের গাড়ি এখানে চলে এসেছে। ভাই আমাদের জন্য ওয়েট করেছে। ঠিক সকাল 6:30টার সময় আমাদের সময় দিয়েছিলেন উনি, সেই সময়তেই প্রায় চলে এসেছেন। এখন আমি গাড়ির মধ্যে গিয়ে বসবো। আমাদের গাড়ি যিনি চালাচ্ছেন তার নাম শিবা বড়ু। তিনি দুর্দান্তভাবে গাড়ি চালান। শুধু তাই নয়, তিনি খুবই বিনয়ী ও বিশ্বস্ত একজন মানুষ। এখন প্রায় সকাল 7টা। চারপাশে বেশ ফাঁকা, যানবাহনের ভিড়ও খুব একটা নেই। আমরা এখন আছি পানবাজারের দিকে। পানবাজার ফ্লাইওভার চালু হওয়ার পর থেকে এলাকার ট্রাফিক জ্যাম অনেকটাই কমে গেছে। আজ মহাসপ্তমী। গুয়াহাটির পথে পথে চোখে পড়ছে দুর্গাপূজার প্যান্ডেল। শহরের প্রতিটি কোণে ছড়িয়ে আছে উৎসবের রং আর আনন্দের আবহ। এই যে জায়গাটা এখন দেখছেন, এটাই হলো পল্টন বাজার। এই রাস্তা সোজা গিয়ে পৌঁছে গেছে গুয়াহাটি রেল স্টেশনে। খুব সুন্দরভাবে সাজানো গোছানো, পরিচ্ছন্ন ও প্রাণবন্ত এই গুয়াহাটি শহর। এখানে আপনি পাবেন বাস সার্ভিসের সুবিধাও। পল্টন বাজারের কাছেই রয়েছে একটি বড় বাস স্ট্যান্ড, আর তার পাশেই রেল স্টেশন। গুয়াহাটি থেকে ভালুকপং পর্যন্ত বাস সার্ভিসও পাওয়া যায়, তবে যাত্রাপথটি দীর্ঘ হওয়ায় পৌঁছাতে সময় কিছুটা বেশি লাগে। গুয়াহাটি শহরে প্রায় 20টির মতো ফ্লাইওভার ও ওভারব্রিজ আছে, যা ট্রাফিক কমাতে ও যাতায়াত সহজ করতে সাহায্য করেছে। আরও কিছু নতুন ফ্লাইওভার তৈরির পথে। এখন আমরা আছি আসামের রাজধানী দিসপুরে, যা গুয়াহাটি থেকে প্রায় 10 কিলোমিটার দূরে। 1973 সালে দিসপুরকে আসামের রাজধানী ঘোষণা করা হয়। এর আগে শিলং ছিল আসামের রাজধানী, কিন্তু 1972 সালে মেঘালয় আলাদা রাজ্য হওয়ার পর দিসপুরই নতুন রাজধানী হিসেবে নির্বাচিত হয়। এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটার ওই পারে মেঘালয় আর এই দিকটা আসাম। একটা শুধু জাস্ট রাস্তার উপরে একটা মানে পাঁচিল বা ওয়াল তুলে দিয়েছে, জাস্ট ওই দিকের যে গাড়িগুলো যাচ্ছে ওই পাশ থেকে আসছে, ওটাই হচ্ছে মেঘালয়, আর এই দিকটা হচ্ছে আসাম। আর একটা জিনিস, এইদিকে যে পেট্রোল পাম্প গুলো দেখছেন, এইদিকে শুধু পেট্রোল পাম্প পড়বে, তারপরে ওয়াইন শপ পড়বে। এইদিকে কিন্তু এই সব কোনো পেট্রোল পাম্প পড়বে না। এবং সব থেকে বড় কথা হলো, ওইদিকে কিন্তু এই পেট্রোলের দাম অনেক সস্তা। এখন মেঘালয় পেট্রোল কত করে যাচ্ছে? 94, 95 এরকম যাচ্ছে। দেখুন আমরা এখন পেট্রোল নিতে এলাম, অর্থাৎ এখন মেঘালয়ের পেট্রোল পাম্পে এসেছি। দামটা আমি দেখাবো। এখন 54 টাকা করে যাচ্ছে, 54 টাকা 34 পয়সা এখন দাম যাচ্ছে। এই দেখুন এইখানটা থেকে জাস্ট আমি এদিকে যদি চলে যাই মেঘালয় চলে যাবো। এই যে এই রাস্তাটা, আর আমি মেঘালয়ের রাস্তা ধরলাম না, জাস্ট সোজা চলে যাব। এই সড়কটি গুয়াহাটি জোরবাটা এলাকায় পেরিয়ে সোজা অরুণাচলের দিকে চলে গেছে। এখন আমরা চলেছি বিখ্যাত গায়ক জুবিন গার্গের সমাধিক্ষেত্র দর্শন করতে। এটি অসমের গুয়াহাটি সোনারপুরের কামারকুচি এলাকায় ন্যাশনাল হাইওয়ে 37-এর পাশেই অবস্থিত। বন্ধুরা, এখন আমি যে জায়গাটা এসেছি এটা হচ্ছে জুবিন গার্গের সমাধিক্ষেত্র। প্রায় 10 বিঘা জমিতে অসম সরকার জুবিন গার্গের স্মৃতিতে এই সৌধ গড়ে তুলেছে, যেখানে ভক্তরা এসে প্রিয় শিল্পীকে শ্রদ্ধা জানাতে পারেন। এইখানে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়েছে। সমাধিস্থলটি গুয়াহাটির কাছে করা হয়েছে তার পরিবারের ইচ্ছায়। যদিও জুবিনের জন্ম মেঘালয়ে, তার সঙ্গীত জীবন ও ভালোবাসা গভীরভাবে অসমের সঙ্গে যুক্ত ছিল। তাই অসম সরকার সাংস্কৃতিক শ্রদ্ধা ও ভক্তদের অনুভূতির নিদর্শন হিসাবে এই স্থানটি নির্মাণ করেছে। আপনারা যদি অরুণাচল প্রদেশ বা মেঘালয় ট্যুরে যান, তাহলে এই জায়গাটা একবার ঘুরে দেখতে ভুলবেন না। একদম রাস্তার ধারে শান্ত পরিবেশে প্রিয় শিল্পীর স্মৃতিতে ভরপুর এক বিশেষ জায়গা। জুবিন গার্গের সমাধিক্ষেত্র দর্শনের পর আমরা রওনা দিলাম মহামৃত্যুঞ্জয় মন্দিরের উদ্দেশ্যে নওগাঁর পথে। এই যে সামনেই এই যে গেটটা রয়েছে, এই গেটটার ভেতর দিয়ে আমরা এখন চলে যাব। আমরা লুমডিং ডিব্রুগড় রেললাইন পার হয়ে এগিয়ে চললাম। এটি আসামের অন্যতম গুরুত্বপূর্ণ ব্রডগেজ রেললাইন, যা রাজ্যের নানা জেলা ও শহরকে সংযুক্ত করে রেখেছে। দূর থেকেই চোখে পড়ল এক গগনচুম্বী বিশাল স্থাপনা। কি বড় শিবের মূর্তি, মানে আমি তো দূর থেকে পুরো অবাক হয়ে যাচ্ছি, এত বড়। শিবলিঙ্গ সদৃশ মহামৃত্যুঞ্জয় মন্দির প্রায় 126 ফুট উচ্চতার। এই মন্দির দর্শনে শ্রদ্ধা ও
ও বিস্ময় জাগে। আর এখানে দুর্গাপুজো হচ্ছে, দারুণ 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 আর অপূর্ব ভিউ আসছে। দেখুন একবার মন্দিরটা, এটা হচ্ছে এশিয়ার মধ্যে সব থেকে নাকি একদম উঁচু শিব মূর্তি, যে এত বড়। দেখুন যারা আসবেন পরবর্তীকালে অরুণাচল প্রদেশের ট্যুরের জন্য, তারা কিন্তু অবশ্যই এইটা সাইট সিন হিসাবে রাখবেন। এইখানে দুর্গাপুজো হচ্ছে, এখন দুর্গাপুজোর সময়, আজকে সপ্তমী। মন্দিরে প্রবেশের আগে জুতো খুলে রাখতে হয়। মূল ফটক থেকে মন্দির পর্যন্ত হাঁটার পথটি কংক্রিটে তৈরি, আর দুপাশে সুন্দর জলাশয় যেখানে কচ্ছপ সাঁতার কাটে। পুরো পরিবেশটা খুব শান্ত ও প্রশান্ত। মন্দিরের ভিতরে প্রবেশ করে প্রথমেই দর্শন করলাম দেবগুরু শুক্রাচার্যের মূর্তি। তিনিই মহামৃত্যুঞ্জয় মন্ত্রের রচয়িতা হিসেবে পূজিত। তার মূর্তির সামনে দাঁড়াতেই এক ধরনের গভীর শান্তি অনুভব হলো। বন্ধুরা, এখন আমি এই বহু দূর থেকে যে মূর্তিটা দেখছিলাম, বড় শিবের যে মূর্তি, সেই মূর্তির কাছে আমি যাচ্ছি। এখন দেখুন এই যে সিঁড়ি আছে, এই সিঁড়ি বেয়ে আমাকে উপরের দিকে উঠতে হবে। এরপর সিঁড়ি বেয়ে উপরে উঠে শিবলিঙ্গ দর্শন করলাম। তখন মন্দিরে পূজার অনুষ্ঠান চলছিল। ধূপের গন্ধ, ঘণ্টার ধ্বনি আর ভক্তদের জপে চারিদিক ভরে উঠেছিল। দেখুন এই যে মন্দিরটায় আমি এসেছি, উপরের দিকে সেই যে শিবলিঙ্গ দেখছিলাম, দেখুন পিলারটা, ভাবতে পারছেন কতটা উঁচু। আর ওই ওপরে মৌচাক, মানে চাক পড়েছে ওই ওপরে, ওই যে সাদা সাদা যেগুলো দেখা যাচ্ছে, ওইগুলো হচ্ছে মৌচাকে চাক পড়েছিল। বিশাল মন্দির, এই চতুর্দিকটাকে যদি আমি ঘোরার চেষ্টা করি, মানে বিশাল এরিয়া জুড়ে এটা আছে। আপনারা একটা কল্পনা করতে পারবেন, এখানে চারদিকে সিসিটিভি আছে, মানে প্রচন্ড রোদ, খুব কষ্টও হচ্ছে এই রোদে। সেই জন্য এখানে বেশি সময় নষ্ট না করে আমরা ভালুকপং সোজা চলে যাব। এখন প্রায় ঘড়িতে 10টা বাজতে চলেছে। এই মন্দিরের নির্মাণ কাজ শুরু হয়েছিল 2003 সালে এবং সম্পূর্ণ হয় 2021 সালে। এটি বিশ্বের সবচেয়ে বড় শিবলিঙ্গ আকৃতির স্থাপত্য, যা আধ্যাত্মিক শক্তির প্রতীক। আচার্য ভৃগুগিরি মহারাজের উদ্যোগে এবং দেবগুরু শুক্রাচার্যের ঐতিহাসিক মহামৃত্যুঞ্জয় মন্ত্রের স্মরণে এই মন্দির নির্মিত হয়েছে। মন্দির কেবল স্থাপত্যের জন্য নয়, মহামৃত্যুঞ্জয় মন্ত্রের ধ্যান ও উপাসনার পবিত্র স্থান হিসেবেও বিখ্যাত। গভীর শ্রদ্ধা করে প্রণাম জানিয়ে আমরা মন্দির দর্শন সম্পন্ন করলাম। মন্দির দর্শনের পর ক্ষুধা আর ক্লান্তি মিলেমিশে সবাই বেশ অবসন্ন, তাই আমরা থামলাম অনুরাগ ধাবায়। গুয়াহাটি থেকে প্রায় 120 কিলোমিটার পথ আমরা কিন্তু পাড়ি দিয়েছি। ধাবাটি রাস্তার ধারে হলেও দেখতে সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা অর্ডার করলাম পুরি সবজি থালি। সারাদিন কিছু খাওয়া হয়নি, তাই খাবার দেখে প্রাণ জুড়িয়ে গেল। কাঁসা থালা ও বাটিতে সাজানো পুরি, ছোলার ডাল, চানা আলুর তরকারি, সঙ্গে কয়েক রকম ভাজা, দেখেই মন ভালো হয়ে গেল। খাবারের স্বাদ ছিল একদম ঘরোয়া। গরম গরম পুরি আর মশলাদার তরকারির গন্ধে ক্লান্তি কোথায় মিশে গেল বোঝাই গেল না। এক প্লেটের দাম 150 টাকা, আর এই দামের মধ্যেই যত খুশি পুরি ও তরকারি নেওয়া যায়। পুরোপুরি থালি সিস্টেম, যত খুশি খাও, কোনো বাড়তি ঝামেলা নেই। যারা পরিবেশন করছিলেন তারা সবাই মহিলা কর্মী, আর তাদের ব্যবহার ছিল খুবই ভদ্র ও আন্তরিক। সবার মনে একরাশ তৃপ্তি নিয়ে আমরা সেখান থেকে বের হলাম। এখন আমরা ভালুকপংয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। এবার গন্তব্য নামেরি ন্যাশনাল পার্ক। হাইওয়ের উপর দিয়ে গাড়ি ছুটে চলল। একেবারে মসৃণ পিচের রাস্তা, দুপাশে সবুজে মোড়া প্রান্তর, আর মাথার উপর নীল আকাশে তুলোর মতো সাদা মেঘ। দৃশ্যটা যেন শরতের শুভ্রতায় আঁকা এক সোনালি সকাল। কিছু দূর এগিয়ে আমরা এসে পড়লাম আসামের সবচেয়ে বড় নদী ব্রহ্মপুত্রের উপর। বিশাল সেই নদীর বুক জুড়ে বিস্তৃত কালিয়াভোমরা সেতু পেরিয়ে যেতে হলো আমাদের। প্রায় 3 কিলোমিটার দীর্ঘ এই সেতুটি আসামের অন্যতম গুরুত্বপূর্ণ সেতু, যা তেজপুর শহরকে রাজ্যের অন্যান্য অংশের সঙ্গে যুক্ত করেছে। সেতুর মাঝখান দিয়ে গাড়ি এগিয়ে চলেছে। নিচে ব্রহ্মপুত্রের বিশাল জলরাশি, ওপরে নীল আকাশের বিস্তার। সেই মুহূর্ত যেন এক অনন্য অভিজ্ঞতা। সেতু পার হয়ে আমরা তেজপুরের দিকে এগোলাম। শহর পেরিয়ে এক জংশন এসে পৌঁছালাম, যেখানে একদিকে রাস্তা চলে গেছে অরুণাচলের রাজধানী ইটানগর, আর অন্যদিকে আমাদের গন্তব্য ভালুকপংয়ের দিকে। রাস্তার দুপাশে এখন শুধু চায়ের বাগান, যতদূর চোখ যায় শুধুই সবুজের সমারোহ। চা শুধু কৃষিপণ্য নয়, আসামের অর্থনীতি ও কর্মসংস্থানের জন্য গুরুত্বপূর্ণ। আসাম চা সারা বিশ্বে পরিচিত, বিশেষ করে সিটিসি ও অর্থোডক্স চায়ের জন্য। তবে অতিরিক্ত গরম বা বৃষ্টি চায়ের গুণ ও উৎপাদন কমাচ্ছে। তখন চা বাগানের মধ্যে দিয়ে নিয়ে গেছিলাম, এখন দুপাশে ধান জমি। কিছুক্ষণ পর আমরা পৌঁছে গেলাম নামেরি ন্যাশনাল পার্কে। টাইগার রিজার্ভ ফরেস্ট এটা তেজপুর থেকে প্রায় 35 থেকে 37 কিমি দূরে। হিমালয়ের পাদদেশে অবস্থিত এই উদ্যানটির বিস্তৃতি
প্রায় 200 বর্গ কিলোমিটার। আমরা নামেডি রিজার্ভ ফরেস্ট তার মধ্যেই চলেছি। 1998 সালে এটি জাতীয় উদ্যানের মর্যাদা পায়। দেখুন এখানে রয়েছে নামেডি ন্যাশনাল পার্ক অ্যান্ড টাইগার রিজার্ভ, সেইখানেই চলে এসেছি। আর এটা হচ্ছে একদম এই যে টাইগার রিজার্ভের একদম শেষ, মানে এটা হচ্ছে শেষ প্রান্ত। এই যে এখানে একটা মূর্তি করা রয়েছে, কি সুন্দর। এখানে রয়েছে 310-এরও বেশি প্রজাতির পাখি, বাঘ, হাতি, হরিণ, বন্য কুকুর সহ নানা বন্য প্রাণী। জাস্ট এইখানটুকু আমি সামনেটুকু যাব, বাহ, এই হয়েছে জঙ্গল। বিভিন্ন ধরনের এখানে পাখি আছে, বিভিন্ন ধরনের পোকামাকড় রয়েছে, তাদের যে ছোট ছোট ডাক, সেই ডাক আমি পাচ্ছি। পুরো একদম নিস্তব্ধ এলাকা, বুঝতেই পারছি এই এলাকাটা কতটা নিস্তব্ধ। মানে এখানকার আওয়াজ, এখানকার ফিলিংস, মানে আমি এখন ফিল করছি। মানে শুকনো পাতার উপর যখন পা দিচ্ছি, মর্মর যে আওয়াজটা, সেই আওয়াজটা পর্যন্ত। যদি এখানে বেশি দূর যাওয়া যাবে না, একটুখানি ঢোকার অনুমতি পেয়েছি জাস্ট। প্রকৃতিপ্রেমীদের কাছে নামেরই এক অনন্য স্বর্গ, যেখানে নদী, জঙ্গল আর পাহাড় মিলিয়ে এক অপরূপ পরিবেশ গড়ে উঠেছে। নামেরি থেকে আবার আমরা রওনা দিলাম ভালুকপংয়ের উদ্দেশ্যে। প্রায় 27 থেকে 30 কিলোমিটারের পথ। সেই ভিউ যেটাকে আমি ধরার চেষ্টা করেছিলাম, এই যে পাহাড়ের ভিউটা। পথে আমাদের গাড়ি থামলো এক অপূর্ব জায়গায়, কামেং নদীর ভিউ পয়েন্টে। এখন আমরা যে জায়গাটা এসেছি, একটা ভিউ পয়েন্টে, কামেং রিভার অর্থাৎ কামেং নদীকে দেখবো। তার ভিউটা একবার দেখাই। গাড়িটাকে একবার দাঁড় করালাম, ওই দেখুন আমাদের গাড়ি রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। দেখুন ভিউ, উফ, অসাধারণ অসাধারণ অসাধারণ। নদীতে কিন্তু যথেষ্ট স্রোত আছে। দূরে অরুণাচলের নীলচে পাহাড় আর মাঝখানে স্বচ্ছ ফেনীল নদী বয়ে চলেছে। নদীর পাড়ে ছড়িয়ে আছে বড় বড় পাথর আর সবুজ বনানী। আকাশজোড়া সাদা মেঘ যেন জলের মধ্যে মিশে গেছে। কেমন লাগছে, এই হচ্ছে ভিউ। এই কামেং নদীকেই আসামে জিয়া ভরলি নামে ডাকা হয়। নদীর পাড়ে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখে মনে হচ্ছিল যেন কোনো চিত্রশিল্পীর তুলি দিয়ে আঁকা এক নিখুঁত প্রাকৃতিক চিত্র। জলের শব্দ, হাওয়ার ছোঁয়া আর পাহাড়ের পটভূমি মিলেমিশে এক অলৌকিক প্রশান্তির সৃষ্টি করেছে। ওই দূরের পাহাড়গুলোতে কালকে আমরা যাব। কিছুক্ষণ আমরা সবাই নিশ্চুপ দাঁড়িয়ে রইলাম, যেন এই মুহূর্তের শান্তি হৃদয়ে মুঠো করে নিতে চাইছিলাম। প্রকৃতির এত সুন্দর রূপ চোখে দেখে মন একেবারে মুগ্ধ হয়ে গেল। সেই ভিউটাই পেয়েছি। ও, এইবার মনটা মানে ভরে। কামেং নদীর ভিউ পয়েন্ট পেরোতেই দূরের পাহাড়গুলো ধীরে ধীরে মাথা তুলে দাঁড়াতে শুরু করলো। চারপাশে সবুজ বন, ভাসমান মেঘ আর রোদের ঝলকে পথটা যেন আরো জীবন্ত হয়ে উঠছিল। এত সুন্দর লাগছে, সবুজ পাহাড়, মেঘ, মানে একটা মিলেমিশে একটা দারুণ কম্বিনেশন। আমরা এখন ভালুকপংয়ে পৌঁছে গেছি। এইখানে আমাদের চেকিং হবে। এটাই ভালুকপং চেকপোস্ট। এটা ফরেস্ট চেকিং পোস্ট লেখাই আছে ওই দূরে। এখানেই ইনার লাইন পারমিট চেক করা হয়। আইএলপিটা কিন্তু আপনাদের আগে থেকে তৈরি করে নিয়ে আসতে হবে। আইএলপি চেকিংয়ের সময় অবশ্যই অরিজিনাল আধার কার্ড সাথে রাখবেন। ইনার লাইন পারমিট অর্থাৎ আইএলপি। আচ্ছা, আমরা এখন অরুণাচল প্রদেশে ঢুকে গেছি, তাই তো? ভালুকপং, এটাকে বলা হয় অরুণাচলের প্রবেশদ্বার। জাস্ট এইখান থেকেই বলতে পারেন একদম শুরু হলো। এটা হচ্ছে মেন বাজার ভালুকপং এর। এখন আমরা টিপি অর্কিড গার্ডেন আর মিউজিয়াম দেখে নেব। বন্ধুরা, এখন আমি চলে এসেছি ভালুকপং এ যে অর্কিড গার্ডেন আছে, সে অর্কিড গার্ডেন দেখতে চলে এসেছি। টিপি অর্কিড গার্ডেন নাম। এই পেছনেই রয়েছে অর্কিড গার্ডেন। একদম ঘুরে ঘুরে আমাকে দেখতে হবে। আমাদের গাড়িকে ওখানে পার্কিং করে দিলাম। রেঞ্জ অফিস, এই যে ক্যাকটাস অফিস, সমস্ত কিছু এখানে দেওয়া আছে। মানে বিশাল এরিয়া জুড়ে এই অর্কিড গার্ডেন। ₹20 পার পার্সন, মানে ঘুরে শেষ করা মুশকিল, প্রচুর। বাহ, কত সুন্দর দেখুন, এই ফুল ফুটে আছে। এখানে কিন্তু স্লিপারি রোড আছে, একটু ধীরে সুস্থে যেতে হবে। অর্কিড রিসার্চ সেন্টার টিপি, এখানে আমরা চলে এসেছি। এইরকম পথ করা আছে, হাউস নাম্বার 4। প্রচুর এখানে অর্কিড আছে। এই যে সব এই অর্কিড, কত ধরনের অর্কিড। র্যাটেল স্নেক অর্কিড, এটা যে পেন্সিল অর্কিড। এইখানে অর্কিড জঙ্গল আছে। অর্কিডের জঙ্গলের মধ্যে আমরা ঢুকে পড়েছি। ব্লু ভান্ডা অর্কিড, এইরকম ফুলগুলো হবে। টাইগার অর্কিড, এইরকম দেখতে হবে।
এখানে একটা অর্কিড মিউজিয়াম আছে। ওয়েলকাম টু অর্কিড মিউজিয়াম। বাহ, এইগুলো যদি আপনারা পড়ে নেন তাহলে বুঝতে পারবেন 600 প্রকারের অর্কিড আছে এই অরুণাচল প্রদেশে। এই হলো অর্কিড মিউজিয়াম। বন্ধুরা, এই টিভি যে আমরা অর্কিড গার্ডেনের মধ্যে এসেছি তার মধ্যেই কিন্তু একটা এখানে ভিউ পয়েন্ট আছে। এই দেখুন, এই সামনেই যেটা কামেং রিভারটাকে এখান থেকে খুব সুন্দর দেখা যাবে। আহা, আর দেখুন ওই পারে যে পাহাড়টা কি সুন্দর লাগছে। এবার ফেরার পালা। এখন আমাদের একটা ভালো হোটেল খুঁজতে হবে। এই ভালুকপংয়ে আমি একটা রুম খুঁজছিলাম, রুমও পেয়েছি। বেশ কয়েকটা আমি হোটেল দেখেছি, হোটেল কোসি রেসিডেন্সি, এখানে লেখা আছে মোবাইল নম্বর ইত্যাদি। এখানে আমরা যে রুমটা দেখেছি সেটা কিন্তু নন এসি, খুব ভালোও নয় আবার খুব খারাপও নয়। মোটামুটি একটা রাত থাকবো আজকে রাতটুকু, কালকে সকাল 8টার মধ্যে আবার বেরিয়ে চলে যাবো পুরী জাস্ট। এইখানে পার্কিং এরও সুন্দর ব্যবস্থা রয়েছে, এখানে সিসিটিভি রয়েছে। এই হয়েছে রুম, বিছানা, দুটো বালিশ, সাবান, টাওয়েল, একটা ব্ল্যাঙ্কেট দিয়েছে, বাথরুম, গিজার সিস্টেম রয়েছে, এক্সস্ট ফ্যান রয়েছে, কমোড সিস্টেম। আর জাস্ট এই দরজাটা দিয়ে যদি আমি খুলে দিই, এই বাইরের দিকের যে ভিউ আছে সেটা পেয়ে যাবো। ওই যে পাহাড় দেখা যাচ্ছে, এইখান দিয়ে সোজা চলে গেছে এই রাস্তা। 1350 টাকা করে নেবে। আজকের এই পুরো ট্যুরে বিশেষ ধন্যবাদ জানাতে চাই শিবা ভাই ও সমুদাকে। সমুদা আসামের স্থানীয় ট্যুর এজেন্ট, যিনি আমাদের এই ট্রিপের গাড়ির ব্যবস্থা করে দিচ্ছেন। আর শিবা ভাইয়ের সহযোগিতায় এই ভ্রমণটা আরও সহজ ও উপভোগ্য হয়েছে। তাদের দুজনের যোগাযোগ নম্বর স্ক্রিনে দেওয়া হলো। শিবা ভাইয়ের সঙ্গে সরাসরি কথা বলে আপনারা গাড়ি বুকিং করতে পারেন। আর হোটেল ও গাড়ি ভাড়া ছাড়াও ট্যুর সম্পর্কিত যে কোনো সহায়তার জন্য সমুদাকে ফোন করতে পারেন। বন্ধুরা, আগামী পর্বে থাকছে ভালুকপং থেকে দিরাংয়ের গল্প। খাওয়া দাওয়া, সাইট সিইং, হোটেল থেকে শুরু করে সব তথ্য থাকছে বিস্তারিতভাবে। তাই অবশ্যই এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরের ভিডিও মিস না করেন। ভিডিওটি যদি ইনফরমেটিভ বা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও শেয়ার করার বিনম্র অনুরোধ রইল। শেষ করছি আজকের পর্ব, দেখা হবে পরের পর্বে।